নমস্কার, শুনছেন সাহিত্যিক নিমাই ভট্টাচার্যর রাঙা বৌদি। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। সেদিন শনিবার। তখন কটা বাজে? বোধহয় 8:30 পৌনে 9টা বাজে। বাবা তখনও বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন। আমরা সবাই টিভি দেখছি। হঠাৎ কানে এলো বাবার চিৎকার। আমরা সবাই প্রায় ছিটকে বেরিয়ে আসি। দেখি বাবা রাঙাদাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, কতদিন পরে এলি বলতো রাঙা। রাঙাদাকে দেখে আমাদের মুখে হাসি ফুটে ওঠে। রাঙাদা এগিয়ে এসে মা আর ছোট পিসিকে প্রণাম করে। আমরা 3 জনে প্রণাম করি রাঙাদাকে। মা রাঙাদার হাত ধরে বলে, আয় আয়, ভেতরে আয়। বাবা সঙ্গে সঙ্গে বলেন, দাঁড়াও দাঁড়াও, আগে আমি একটু কথা বলি, তারপর তোমরা বলো। রাঙাদা মাকে বলে, মামি আগে চা দাও, চা খেতে খেতে মামার সঙ্গে কথা বলে আমি আসছি। একটু পরই মা চা আর 1 টুকরো কেক এনে রাঙাদার সামনে রেখে বললেন, আগে কেক খেয়ে চা খাবি। রাঙাদা কেক তুলতে হাত বাড়াতেই দিদি ওর হাত চেপে ধরে বলে, আমি খাইয়ে দিচ্ছি, তুমি ময়লা হাতে কেক ধরবে না। রাঙাদা মুহূর্তের জন্য দিদিকে মুগ্ধ দৃষ্টিতে দেখেই হাঁ করে। দিদি কেক খাইয়ে দেয়। দিদি ওকে কেক খাইয়ে ঘরে যায়। কিন্তু বাবার কি ওর সঙ্গে কথা বলা শেষ হয়? মা ধৈর্য ধরতে না পেরে শেষ পর্যন্ত রাঙাদার হাত ধরে বলেন, আয় তো ভিতরে, কাল আবার তোরা কথা বলিস। রাঙাদা মার সঙ্গে ভিতরে যাবার জন্য পা বাড়াতেই বাবা বলেন, হ্যাঁ রে রাঙা, কদিন থাকবি? কাল তো কোনো কাজ হবে না, ইচ্ছে আছে বুধবার ফিরব। মা এগুতে এগুতেই গজগজ করেন, ছেলেটা আসতে না আসতেই যাবার কথা। রাঙাদা হচ্ছে আমাদের বাড়ির ভিভিআইপি। মা বাবা ছোট পিসির পরম আদরের স্নেহের রাঙা, আমাদের 3 ভাই বোনের পরম গর্বের দাদা। মা বাবারা মনে করেন রাঙার মতো ছেলে হয় না। আমরা মনে করি অমন স্নেহপরায়ণ দাদা দুর্লভ। রাঙাদা হচ্ছে আমার বড় পিসির ছেলে। 5 মেয়ের পর বড় পিসির এই ছেলে হবার বছর 5 পরই বড় পিসেমশাই মারা যান। ছোটবেলায় রাঙাদার হরদম সর্দি কাশি জ্বর হতো বলে বড় পিসির ভয় হয়। মনে করেন ছেলেরও রাজরোগ হলো নাকি। তাই তো মা বাবার বিয়ে হবার পরপরই বড় পিসির চিকিৎসার জন্য ছেলেকে পাঠিয়ে দিলেন মামার বাড়ি। রাঙাদা বড় পিসির কাছে ফিরে গেলেন স্কুল ফাইনাল পরীক্ষা দেবার পর। না, রাঙাদা আর পড়াশোনা করেননি। ফরিদপুর ফিরে গিয়ে পারিবারিক ব্যবসায় লেগে গেল। কিন্তু বড় পিসি মারা যাবার বছরখানেক পরই কলকাতায় ফিরে আসে বেশ কিছু টাকা কড়ি নিয়ে। তারপর তো রাঙাদা চলে যায় রানাঘাটে। এখনও রাঙাদা ওখানেই ব্যবসা করে, ওখানেই বাড়ি করেছে। বছর 8 হলো রাঙাদার বিয়ে হয়েছে। ওই বিয়ে উপলক্ষেই আমরা সবাই জীবনে প্রথম ও বোধহয় শেষবারের মতো বাইরে যাই। আমি তখন নেহাতি কিশোর, কিন্তু স্পষ্ট মনে আছে খুব আনন্দে কেটেছিল কটা দিন। রাঙাদা এলে আমাদের বাড়ির সব কিছু উল্টে পাল্টে যায়। বাবা না, রাঙাদা বাজার যাবে। বাজার থেকে ফিরেই রাঙাদা ছোট পিসিকে বলবে, ও মাসি, 4 বেল এনেছি, বিকেলে বেলের শরবত করবে, আমরা সবাই খাবো। এবার মার দিকে তাকিয়ে রাঙাদা বলে, মামি তোমার জন্য চিতলের পেটি এনেছি, আমাদেরও একটু প্রসাদ দিও। মা হাসেন, এই মিতু, এই নে তোর আমসত্ত্ব। খুকি, এই যে তোর মিষ্টি আমের আচার। পাপাই, এই আপেলগুলো তুই খাবি। কিছু কিছু ব্যাপার দেখে আমরা ভাই বোনেরা হাসাহাসি করি। ঠিক আগের মতোই রাঙাদা বাবার বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে টেবিলের ওপর 2 গ্লাস জল ঢেকে রাখল। আগের মতোই মা রাঙাদাকে ভাত মেখে দিলেন। রাঙাদা আমাদের দিকে তাকিয়ে বলে, তোরা হাসছিস কেন? মামির মাখা ভাত খেয়েই তো বড় হলাম। দিদি মুখ টিপে হাসতে হাসতে বলে, তাই বলে এই বুড়ো বয়সেও? আমি কোনোদিনই মামা মামি আর মাসির কাছে বুড়ো হব না। তুই জন্মাবার আগেই তো
ওরা আমাকে সন্তান জ্ঞানে মানুষ করেছেন। আমি তোদের বড় পিসির পেটে হলেও সব দিক দিয়ে আমি মামা মামির প্রথম সন্তান। মা সঙ্গে সঙ্গে বলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি আমাদের দিকে তাকিয়ে বলেন, আমরা দুজনে যে কথা আর কাউকে বলতে পারি না, সেসব কথা শুধু রাঙাকেই বলতে পারি। ছর্দি খেতে খেতে বলে, তা আমরা খুব ভালো করেই জানি। সত্যি রাঙাদা এলে মা আর বাবার যেন প্রাইভেট কথা শেষই হয় না। রাঙাদার নাম হচ্ছে জগদীশ। ওদের বাড়ির সবাই ওকে জগা বলে ডাকে। ওকে দেখতে অত্যন্ত সুন্দর বলে মা বাবা আদর করে ওর নাম রেখেছেন রাঙা। আগে রাঙাদা প্রত্যেক মাসে কলকাতা আসতো, এখন বছরে বার দুয়েক আসে দোকানের মালপত্র কিনতে। তার কারণ রাঙাদা এখন বিয়ে করেছেন, বৌদিকে একা রেখে আসতে পারেন না। তবে প্রধান কারণ দোকান ফেলে আসা মুশকিল। রাঙাদা বরাবরই ভাব ভোলা ধরনের মানুষ, বিয়ে করতে বিন্দুমাত্র উৎসাহী ছিলেন না। ওর এক কাকিমা একবার মা বাবাকে বললেন, খুব সুন্দরী একটা মেয়ে আছে, স্কুলের উঁচু ক্লাসে পড়া ছাড়াও খুব ভালো নাচ গান জানে। মেয়েটির মা নেই। বাবা আবার বিয়ে করায় মেয়েটি 6 বছর বয়স থেকেই এক মাসির কাছে আছে। মাসি মেশোর অর্থবল নেই বলে ওরা বিয়ের ব্যাপারে খুবই চিন্তিত। আমার খুব ইচ্ছে জগার সঙ্গে ওর বিয়ে দেবার, কিন্তু জগা কিছুতেই রাজি হচ্ছে না। হ্যাঁ, শেষ পর্যন্ত মা বাবার অনুরোধেই রাঙাদা বিয়ে করতে রাজি হয়, কিন্তু শর্ত ছিল একটি। রাঙাদা মাকে বলে, মামি, আমি তোমাকে সোজা কথা বলছি, মেজ কাকিমা চাইছেন বলেই আমি মেয়েটিকে বিয়ে করব না। মেয়েটিকে যদি তোমার, মাসির আর খুকির পছন্দ হয় তবেই আমি বিয়ে করব। রাঙা বৌদিকে দেখে ওদের 3 জনেরই পছন্দ হয়। 3 জনই এক বাক্যে স্বীকার করল, হ্যাঁ, মেয়েটি সত্যি সুন্দরী, সব সময় মুখে হাসি লেগে আছে। দিদি বলল, মেয়েটি বেশ সপ্রতিভ, কোনো জড়তা নেই আলাপ ব্যবহারে। রাঙাদার বিয়ে হয়েছে ঠিক 8 বছর আগে। তখন আমার বয়স ছিল 13, আর এখন আমি 21 বছরের যুবক। 13 বছর বয়সের কোনো কিশোরের পক্ষেই মেয়েদের রূপ যৌবনের বিচার করা সম্ভব না। আমিও তখন রাঙা বৌদির রূপ যৌবনের বিচার করিনি। শুধু এইটুকু মনে আছে, তাকে দেখে সুন্দরী মনে হয়েছিল। বিবাহিত জীবন 8 বছরের হলেও রাঙাদার কোনো সন্তান হয়নি। ঠিক কী কারণে ওদের সন্তান হয়নি তা আমি জানি না। তবে বাড়িতে কানাঘুষোয় যা শুনি তাতে মনে হয় রাঙা বৌদির পক্ষে মা হওয়া সম্ভব নয়। বোধহয় নিজের এই ত্রুটির জন্যই রাঙা বৌদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যান না। তবে উনি না এলেও কখনো মা আর বাবা, আবার কখনো ছোট পিসি আর দিদি বছরে একবার অন্তত কয়েকদিনের জন্য ওদের ওখানে যান। ওখান থেকে ফিরে ওরা সবাই রাঙা বৌদির সেবা, যত্ন ও আন্তরিকতার প্রশংসা করেন। সে যাই হোক, রাঙাদা আসায় যথারীতি আনন্দের জোয়ার আসে। রবিবার ভোরবেলায় রাঙাদা ট্যাক্সি করে মা আর ছোট পিসিকে নিয়ে গেল কালীঘাট। রাত্রে আমাদের 3 ভাই বোনকে নিয়ে গেল ট্যাংরায় চাইনিজ খাওয়াতে। সোমবার থেকে রাঙাদা 9টা সাড়ে 9টার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে গিয়ে ফিরে আসে রাত 8:30 9টায়। সোমবার রাত্রে বাড়িতে পা দিয়েই রাঙাদা বাবার কাছে গিয়ে বলল, মামা, আপনার চশমার ফ্রেম বদলে এনেছি। চশমা হাতে নিয়েই বাবা বলেন, বাঁচিয়েছিস, তুই ছাড়া আর কাউকে দিয়ে এই কাজ হতো না। আপনি পাপাইকে বললেও সে ফ্রেম বদলে আনত। ও অপদার্থের দ্বারা কোনো কাজ হবে না। মেয়েদের সময় থাকলে ওদের একজন ঠিকই ফ্রেম বদলে আনত। পরের দিন রাঙাদা বাড়ি ফিরেই আমার হাতে একটা ছোট্ট প্যাকেট দিয়ে বলে, পাপাই, তোর হাতে ঘড়ি নেই বলে এই ঘড়িটা তোর জন্য এনেছি। কথাটা শুনেই বাবা বললেন, বাঁদরটা কি চাকরি বাকরি করে যে ওর ঘড়ি লাগবে? রাঙাদা বলে, মামা, আজকাল 10-12 বয়সের ছেলেমেয়েরাও ঘড়ি পরে। বাবা তবু বলেন, যাদের অঢেল টাকা আছে তারা যা ইচ্ছা করতে পারে, কিন্তু আমাদের মতো সংসারের বেকার ছেলেদের এসব বিলাসিতা সাজে না। না,
রাঙাদা আর কিছু বলে না। আগে ছর্দি সম্পর্কেও বাবা হরদম টিকা টিপ্পনি করতেন, কিন্তু ও রোজগার করতে শুরু করতেই বাবা এখন ওর প্রশংসায় পঞ্চমুখ। সেদিন রাত্রে রাঙাদা আমাদের সঙ্গে খেতে বসেই বলে, দেখছি মামা পাপাইয়ের ওপর খুবই খাপ্পা। পাপাই যে ইচ্ছে করে চাকরি করছে না তা তো নয়, মামা কিছুতেই স্বীকার করতে চান না যে আজকাল ইচ্ছে করলেই চাকরি পাওয়া যায় না। ছোট পিসি বলেন, পাপাই এখন দাদার দু চোখের বিষ। দাদার ধারণা ওর মতো অকর্মণ্য ছেলে আর দুনিয়ায় নেই। মা বলেন, জানিস রাঙা, তোর মামা পাপাইকে নিয়ে নিত্য অশান্তি করেন। ছেলেটাকে কি আমরা তাড়িয়ে দেব? ছেলেটাকে বিয়ে পড়তে না দিয়ে উনি ওকে বাধ্য করলেন বিকম পড়তে, কিন্তু যেই ও পার্ট 1-এ ফেল করলো অমনি উনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। ছর্দি রাঙাদার দিকে তাকিয়ে বলে, পাপাইয়ের উপর বাবার এত রাগের কোনো কারণ দেখতে পাই না। দিদি রোজগার করতে শুরু করার পর থেকেই ও আমাদের দুই ভাই বোনের জামা কাপড় শখ আনন্দের প্রয়োজন মেটাচ্ছে। বাবার হাতে পুরো মাইনের টাকাটাও তুলে দেয়। ও এক নিঃশ্বাসে বলে, সত্যি কথা বলতে কি, দিদির টাকাতেই তো সংসারের 12 আনা খরচ চলত। ছোট পিসি বলেন, সত্যিই তাই। রাঙাদা আমার দিকে তাকিয়ে একটু হেসে বলে, পাপাই, মামার কথায় ঘাবড়ে যাস না, দেখছিস তো আমরা সবাই তোর দলে। আমি শুধু একটু হাসি। রানাঘাট ফিরে যাবার আগের দিন সন্ধ্যের পর রাঙাদার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলাদা আলাদাভাবে গোপন বৈঠক হলো বাবা, মা আর ছোট পিসি দিদির। কিছুক্ষণের জন্য ছর্দিও সে বৈঠকে যোগদান করল। ভেবে পাই না হঠাৎ এদের এত আলাপ আলোচনার কারণ কি। খেতে বসতে না বসতেই রাঙাদা আমাকে বলল, পাপাই, খাওয়া দাওয়ার পর তোর সঙ্গে কথা আছে। সবার খাওয়া দাওয়া মেটার পর আমার আর দিদির ঘরেই বসল বৈঠক। বাবা ছাড়া সবাই উপস্থিত। সবার সামনেই রাঙাদা আমাকে জিজ্ঞেস করল, পাপাই, তুই কি আবার পড়তে চাস নাকি চাকরি করার কথা ভাবছিস? আমি পড়তে চাই। আমি না থেমেই বলি, গ্র্যাজুয়েট না হয়ে আমি চাকরি করব না। রাঙাদা বলল, খুব ভালো কথা, আমরা সবাইও তাই চাই। এবার বল, আমার ওখান থেকে পড়াশোনা করতে তোর কোনো আপত্তি আছে? এখানে থেকে তো বাবা আমাকে বিয়ে পড়তে দেবে না, তোমার ওখান থেকে যদি পড়তে পারি তাহলে আপত্তি করব কেন? খুব ভালো কথা। রাঙাদা একটু হেসে বলে, আমাদের সবাইরই ভয় ছিল হয়তো তুই কলকাতা ছেড়ে যেতে রাজি হবি না। অনেক ছেলেই তো বন্ধু বান্ধব ছেড়ে বাইরে যেতে চায় না, তাই। ওকে আর বলতে না দিয়েই আমি বলি, দেখো রাঙাদা, লেখাপড়া করতে পারছি না বলেই বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকি। 24 ঘন্টা তো বাড়িতে বসে থাকা যায় না। ঠিক বলেছিস। দিদি আমাকে বলে, পাপাই, ওখানে তুই সত্যি ভালো থাকবি। সবচাইতে বড় কথা, এখানে যেমন দিনরাত্রির তোকে বাবার কথা শুনতে হয়, ওখানে তোকে এই অশান্তি ভোগ করতে হবে না। ও না থেমেই বলে যায়, রাঙা বৌদিকে দিনের মধ্যে 20 ঘন্টাই একলা একলা থাকতে হয়। তুই ওখানে থাকলে রাঙা বৌদিও হাতে স্বর্গ পাবে। তাছাড়া ওখানে তো 2টো ঘর ফাঁকাই পড়ে থাকে। মা বললেন, রাঙা, বৌমা মানুষকে এমন আপন করে নিতে পারে যা না দেখলে বিশ্বাস করা যায় না। পাপাই ওখানে থাকলে আমরাও সব দিক থেকে নিশ্চিন্ত থাকব। ছোট পিসিও মা আর দিদির কথা পুনরুক্তি করলেন। ছর্দি বলল, রানাঘাট তো বেশি দূরে না, পাপাই 2-1 মাস অন্তরই 2-4 দিনের জন্য এখানেও আসতে পারবে। এবার রাঙাদা আমাকে বলেন, তুই বোধহয় কালই আমার সঙ্গে যেতে পারবি না। আমি একটু হেসে বলি, না রাঙাদা, আমি কাল যেতে পারবো না, কিন্তু 10-10 মধ্যেই আসছি। আমি না থেমেই বলি, তবে তুমি ওখানকার কলেজের সঙ্গে যোগাযোগ করো যাতে আমি ভর্তি হতে পারি। সে তো করবই। পরের দিনই রাঙাদা রানাঘাট চলে গেল। দিন 5 পরই মার কাছে রাঙা বৌদির চিঠি এলো। পরম পূজনীয়া মামি, তোমাদের ছেলে কলকাতা থেকে ফিরে আসার পর থেকে শুধু তোমাদের গল্পই করছেন। এই মানুষটি তোমাদের কাছে পেলে যে কি আনন্দ পায় তা আমি খুব ভালো করেই জানি। ওকে কাছে পেয়ে
তোমরা সবাই যে হাতে চাঁদ পাও তা আমি জানি। তোমরা আমাকেও এমন কাছে টেনে নিয়েছ যে কখনোই নিজেকে নিঃসঙ্গ ভাবতে পারি না। তোমরা যেমন আমাদের কাছে যা খুশি দাবি করতে পারো, আমরাও তেমনি তোমাদের কাছে ইচ্ছামতো আবদার করতে পারি। জটিল কুটিল এই সমাজ সংসারে এই ধরনের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার সম্পর্ক সত্যি দুর্লভ। এজন্য আমি মনে মনে যেমন শান্তি পাই, তেমনি গর্ববোধ করি। তবে এই চিঠি লিখছি পাপাই আমাদের কাছে থাকবে এই খবর শোনার আনন্দে। সত্যি কথা বলতে কি, আনন্দে একটু উত্তেজিত হয়ে পড়েছি। ওকে কাছে পেলে আমি প্রাণ ভরে কথা বলতে পারবো, গল্প গুজব, হাসি ঠাট্টা, তর্ক বিতর্ক করতে পারবো। দিনের 12 আনার সময় বোবা হয়ে থাকতে থাকতে ঠিক যখন আমার ধৈর্যচ্যুতি ঘটতে চলেছিল, তখনই পাপাইয়ের আসার খবর পেয়ে আমি বোধহয় স্বপ্ন দেখতে শুরু করেছি নতুন করে বেঁচে থাকার। অনেকদিন পাপাইকে দেখি না, তবে এবার তোমার ছেলের কাছে শুনলাম ও এখন দেখতে দারুণ হয়েছে, স্বাস্থ্যও ভালো হয়েছে। যে কোনো ছেলে মেয়েকে অনেকদিন পরে দেখতে খুব মজা লাগে, তাই না? চিঠিটা পড়ে শুধু অন্যরা না, আমিও খুশি হলাম। মনে হলো রাঙাদা ও রাঙা বৌদির কাছে আমি ভালোই থাকব। 2-3 দিনের মধ্যে আমি বন্ধু বান্ধব আর দিদি ছোটদের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করলাম সামনের রবিবারই আমি রওনা দেব। 3 কলিং বেল বাজাবার পর রাঙা বৌদি দরজা খুলতেই আমি কয়েক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকি। কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থাকার পর রাঙা বৌদি একগাল হেসে বলে, এসো পাপাই, এসো। আমি ঘরের মধ্যে পা দিয়েই বলি, রাঙা বৌদি একটু দাঁড়াও। ও থমকে ঘুরে দাঁড়াতেই আমি হাতের সুটকেসটা নামিয়ে ওকে প্রণাম করি। ও একটু হেসে আমার গাল টিপে আদর করি বারান্দা দিয়ে এগিয়ে যায়। আমি ওর পিছন পিছন আস্তে আস্তেই বলি, রাঙা বৌদি, গাল টিপে আদর করার বয়স আমার আর নেই। তুমি বুঝি অনেক বড় হয়েছ? নিশ্চয়ই। আমিও কি বড় হইনি? হয়েছ বই কি, বিয়ের সময় তো তুমি নেহাতি কিশোরী ছিলে। ঘাড় ঘুরিয়ে আমাকে একবার দেখেই রাঙা বৌদি বলে, বুঝলে পাপাই, বিয়ের সময় আমি 18 বছরের যুবতী ছিলাম। হতে পারে। 3টে ঘর পাশে রেখে একেবারে কোণার ঘরে পা দিয়েই ও বলে, পাপাই, এইটা তোমার ঘর, বলো পছন্দ হলো কিনা। কথাটা বলেই ও পাখার সুইচ অন করে। ঘরখানা মাঝারি সাইজের। ঘরের এক পাশে একটা খাট আর মাঝারি সাইজের স্টিলের আলমারি, অন্যদিকে পড়াশোনা করার চেয়ার, টেবিল, বুকশেলফ আর আলনা। খাটে পরিপাটি করে বিছানা পাতা, আলনায় একটা তোয়ালে। এছাড়া দেয়ালে ঝুলছে রাঙাদার দোকানের ক্যালেন্ডার। দক্ষিণ দিকে পাশাপাশি 2টো জানলা, একটু দূরে একটা বিরাট দিঘি। সব মিলিয়ে ঘরখানি দেখে আমার মন ভরে গেল। বুঝলে পাপাই, কাজকর্ম সেরে আমি ঘন্টার পর ঘন্টা এই ঘরে বসে ওই দিঘির দিকে চেয়ে থাকি, আর কখনো আনন্দে কখনো দুঃখে হাসি, কাঁদি, গান গাই। তোমার এত প্রিয় ঘর আমাকে দিচ্ছ কেন? আমার চোখের পর চোখ রেখে ঠোঁটের কোণে একটু হাসি লুকিয়ে রাঙা বৌদি বলে, তোমার ঘরে কি আমি যখন তখন আসতে পারবো না? একটু হেসে বলি, দিদির মতো গান গাইতে পারলে তোমাকে শুনিয়ে দিতাম। আমি অতিথি তোমারই দ্বারে, ওগো বিদেশিনী। তুমি অতিথিও না, আমিও বিদেশিনী না। চঞ্চলা কিশোরীর মতো হঠাৎ ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ও বলে, 2 কাপ চা করে আনি। কয়েক মিনিটের মধ্যে 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে রাঙা বৌদি বলে, হাতে সাবান দাওনি বলে 2টো বিস্কুটও আনিনি। ভালোই করেছ, আমি এখন কিছুই খাবো না। 2 কাপ চা টেবিলে রেখেই ও বলে, চা খাও। আগে জামাটা খুলি, বড্ড গরম লাগছে। জামা খুলে চায়ের কাপ হাতে নিই। রাঙা বৌদি আমার দিকে তাকিয়ে বলে, ব্যায়াম করে বেশ ফার্স্ট ক্লাস ফিগার হয়েছে। হাড় গিলগিলে ছেলেদের দেখলেই আমার বিরক্ত লাগে। আমি হাসি। সত্যি বলছি, ছেলেরা স্বাস্থ্যবান সুপুরুষ না হলে মোটেই ভালো লাগে না। চা খেতে খেতে বলি, রাঙাদার কাছে শুনলাম তুমি স্কুলের মেয়েদের নাচ শেখাও। না না, সেরকম কিছু না। খেয়াল করেছো কিনা জানি না, ঠিক মোড়ের মাথাতেই মেয়েদের স্কুল,
ওই স্কুলে আমার চাইতে ঠিক 2 বছরের সিনিয়র একটি মেয়ে চাকরি করে। স্কুলে পড়ার সময় সে আমার নাচ দেখেছে। রাঙা বৌদি একবার নিঃশ্বাস নিয়ে একটু হেসে বলে, ওর পাল্লায় পড়ে স্কুলে ফাংশনের জন্য মাঝে মাঝে একটু আধটু দেখিয়ে দিই। আমি একটু হেসে বলি, তার মানে তুমি এখনো বেশ ভালোই নাচতে পারো। আমার কথা শুনে ও আপন মনেই একটু হাসে, 2-1 মিনিট কি যেন ভাবে, তারপর বলে, মুখ বুজে একলা একলা থাকতে থাকতে হাঁপিয়ে উঠি বলেই মাঝে মাঝেই ওই একদল মেয়েকে নিয়ে নাচ গান করতে বেশ ভালো লাগে। আমি কোনো কথা বলি না। চায়ের কাপে শেষ চুমুক দিয়েই রাঙা বৌদি বলে, এসো পাপাই, আমাদের বাড়িটা ঘুরে দেখবে। আমার ঠিক পাশের ঘরে ঢুকেই ও বলল, পাপাই, এই ঘরেই আমার রোদন ভরা বসন্তের দিন কাটছে। রাঙাদা রাঙা বৌদির দ্বৈত জীবনের খবর আমি জানি না, জানা সম্ভবও নয়, উচিতও নয়। শুধু জানি রাঙাদা ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকে। তাছাড়া ওদের কোনো সন্তান হয়নি। রাঙা বৌদি যে নিঃসঙ্গতার জ্বালায় ভুগছে তা এই কমিউনিটির মধ্যে বুঝতে পারলাম। তবে সে প্রসঙ্গে কোনো কথা না বলে একটু হেসে বলি, ঘরখানা দেখেই স্পষ্ট বোঝা যায় এই ঘরে কোনো শিল্পী থাকে। আমার কথা শুনে রাঙা বৌদি হেসে ওঠে, বলে, এই ঘর হচ্ছে শিল্পীর সমাধি। ওর পাশের ঘর দেখিয়েও বলল, এই ঘর হচ্ছে আমার পতিদেবতা। বারান্দায় বেরিয়ে এসে রাঙা বৌদি বলল, তোমার ঘরের ওপাশে আর তোমার রাঙাদার ঘরের পাশে 2টো বাথরুম। বারান্দার সামনেই উঠান, তার 4 কোণায় 4টি মোসান্ডা গাছ, মাঝখানে একটি শিউলি গাছ। শোবার ঘরগুলোর ঠিক বিপরীত দিকে উঠানের উত্তর দিকে রান্নাঘর, খাবার ঘর, ভাঁড়ার ঘর। কোণার দিকে আরও 2-1টা ঘর থেকে জিজ্ঞেস করি, ওই ঘরে কি হয়? ওখানে পিসি থাকে। পিসি মানে? আসলে উনি হচ্ছেন তোমার দাদার দোকানের এক পুরনো কর্মচারীর মা। উনি খুবই ভালো কর্মচারী ছিলেন, কিন্তু অসম্ভব নেশা করতেন। ওই নেশা করার জন্য লিভারের অসুখে উনি মারা যাবার পর তোমার দাদা ওর মাকে আমাদের এখানে থাকতে দেন। ওর আর কোনো ছেলে মেয়ে নেই? না। রাঙা বৌদি না থেমেই বলে, পিসি খুবই ভালো মানুষ। নিজের পুজো আচ্ছা আর রান্নাবান্নার সময়টুকু ছাড়া চৌধুরীদের মদনমোহনের মন্দিরে কাটান। উনি আমাদের দুজনকে খুবই স্নেহ করেন। উনি ঘরে আছেন? পিসির এক মাস্তুতো বোন থাকে জিয়াগঞ্জে, উনি সেখানে গিয়েছেন। হাতের ঘড়ি দেখেই বলি, 12:15 বাজে, রাঙাদা কখন আসবে? 1-1:30টার মধ্যেই এসে যাবে। উঠান পার হতে হতে আবার জিজ্ঞেস করি, আবার কখন দোকান যাবেন? 5:30-6টায়। দোকান বন্ধ করে ফেরে কখন? রাঙা বৌদি একটু হেসে বলে, ফিরবে ভোরবেলায়। কথাটা শুনেই চমকে উঠি। মুহূর্তের মধ্যে মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে। রাঙাদাকে লুকিয়ে আরও একটা বিয়ে করেছে, নাকি অন্য কোনো খারাপ মেয়ের খপ্পরে পড়েছে? এসব বিষয় তো কিছু জিজ্ঞেস করতে পারি না, তবু প্রশ্ন করি, রাত্রে বাড়ি আসে না কেন? থাকে কোথায়? ও বোধহয় আমার মনের কথা আঁচ করতে পারে, তাই তো হাসতে হাসতে বলে, ঘরে চলো, সব বলছি। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মদ মেয়ে তো দূরের কথা, তোমার রাঙাদা বিড়ি সিগারেটেও টান দিতে শিখল না। ঠিক সেই সময় পরপর 2বার কলিং বেল বাজল। রাঙা বৌদি সঙ্গে সঙ্গে আমার দিকে তাকিয়ে একটু হেসে বলে, হ্যাঁ, তোমার রাঙাদা এসে গেছে। হ্যাঁ, সত্যি রাঙাদা এসেছে। এক হাতে 2টো ফুলকপি, অন্য হাতে একটা থলি। আমাকে দেখেই ওর সারা মুখে হাসিতে ভরে যায়। রাঙা বৌদি হাসতে হাসতে বলে, ভাইয়ের জন্য এত আগেই দোকান বন্ধ করে বাড়ি এলে? রাঙাদা সে কথার জবাব না দিয়ে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কখন এলি? রাঙাদাকে প্রণাম করতে করতে বলি, ঘণ্টাখানেক আগে। ও আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, চল ঘরে যাই। রাঙা বৌদি ফুলকপি আর থলিটা নিয়ে রান্নাঘরের দিকে যায়। রাঙাদা ঘরে ঢুকেই পাখা চালিয়ে দিয়েই জামা খুলতে খুলতে বলে, পাপাই, তোর কলেজে ভর্তি হবার কথাবার্তা বলে রেখেছি, তবে অ্যাডমিশন শুরু হতে আরও 1-2 সপ্তাহ দেরি আছে।
হ্যাঁ, তাই তো মনে হয়। রাঙা বৌদি এক গ্লাস ঠান্ডা জল নিয়ে ঘরে ঢুকতেই রাঙাদা একটু হেসে ওকে বলে, দেখেছ, পাপাইকে দেখতে যেমন সুন্দর সেই রকমই সুন্দর স্বাস্থ্য। ওদের 3 ভাই বোনকেই তো দেখতে সুন্দর, রোজ ব্যায়াম করে বলেই ওর স্বাস্থ্য ভালো হয়েছে। রাঙাদা আবার বলে, মোট কথা পাপাই দারুণ হ্যান্ডসাম হয়েছে। রাঙা বৌদি আর চোখে আমাকে একবার দেখেই চাপা হাসি হেসে বলে, অত প্রশংসা করলে তোমার ভাইয়ের মাথা ঘুরে যাবে। আমি রাঙা বৌদিকে বলি, এবার আমি তোমার রূপের প্রশংসা করতে শুরু করলে কিন্তু থামতে পারবো না। হয়েছে হয়েছে, এবার 2 ভাই 2 বাথরুমে চান করতে যাও তো, আমার খিদে লেগেছে। চান টান করে রাঙাদার সঙ্গে খাবার ঘরে ঢুকেই আমি অবাক। কি করেছো রাঙা বৌদি? কাল সারা রাত ধরেই কি রান্না করেছো? কাল রাত্রির না, দুপুর থেকেই রান্না করেছি। এত কেউ খেতে পারে? রাঙাদা বলে, আচ্ছা আচ্ছা বস তো। আমি খেতে বসেই বলি, রাঙা বৌদি, আমি 2 রকম মাছ, মাছ ভাজা আবার মাংস খেতে পারবো না। তোমার কথা ভেবেই রান্না করলাম, আর তুমি খাবে না? মাংস রাত্রিরে খাবো, ওটা সরিয়ে রাখো। আমাদের ফ্রিজ নেই, এই গরমে সকালের রান্না কি রাত্রির পর্যন্ত ভালো থাকে? তাহলে মাংস রাঙাদাকে দাও। যাই হোক, খেতে শুরু করার পরই বলি, রাঙা বৌদি, তুমি বসলে না কেন? এরপর তোমার একলা একলা খেতে ভালো লাগবে। একলা একলা খাবো কেন? তুমি তো পাশে বসে থাকবে। থাকবো বই কি। খেতে খেতে নানা কথাবার্তার মাঝখানে রাঙাদা বলে, আমাদের বাড়ির কাছাকাছি এমন কোনো ক্লাব নেই যেখানে তুই ব্যায়াম করতে পারিস। যে ক্লাবে ব্যায়াম করতে পারবি সেটা অনেক দূর। রোজ ভোরবেলায় আমি দিঘির চারপাশে দৌড়বো, তাহলে আমার ব্যায়াম করার কাজ হবে। হ্যাঁ, তা হতে পারে। রাঙা বৌদি বলে, পাপাই, আমিও তোমার সঙ্গে গিয়ে দিঘির ওখানে হাঁটব। খুব ভালো কথা। খেয়ে দিয়ে ঘরে যাবার জন্য পা বাড়িয়ে রাঙাদা আমাকে বলে, পাপাই, 2-4 দিন পর তোকে ভাইস প্রিন্সিপাল অনিমেষবাবুর কাছে নিয়ে যাব। ঠিক আছে, এখন কদিন এই শহরটাকে একটু দেখে নেই। এখানে যখন বছর 3 থাকতে হবে, তখন শহরটাকে তো চিনতেই হবে। আমি হাত মুখ ধুয়ে নিতে না নিতেই রাঙা বৌদি খেতে বসে। আমি ওর পাশে চেয়ারে বসতেই রাঙা বৌদি একটু হেসে বলে, রোজ দুবেলাই আমাকে একলা একলা খেতে হয়, আর কিন্তু একলা একলা খেতে বসবো না। বসবে কেন? আমিও তোমার সঙ্গে খেতে বসবো। প্রায় সঙ্গে সঙ্গেই আমি বলি, তবে কলেজে যাবার জন্য দুপুরে তো তোমার সঙ্গে। আমার কথার মাঝখানে রাঙা বৌদি বলে, তোমার কলেজ থাকলে রাত্রিরে তো আমরা একসঙ্গে খেতে পারবো। তা তো খাবই, আমিও একলা একলা খেতে পারি না। টুকটাক কথাবার্তা বলতে বলতেই ওর খাওয়া হয়ে গেলে বলে, পাপাই, তুমি ঘরে যাও, আমি একটু কাজ সেরে আসছি। আমি আমার ঘরে না গিয়ে রাঙাদার ঘরে যাই। আয় পাপাই আয়। আমি চেয়ারে বসে কোনো ভূমিকা না করে বলি, রাঙাদা, তুমি বিকেল 5:30-6টায় বেরিয়ে একেবারে ভোরবেলায় ফিরবে? হ্যাঁ ভাই, কোনো উপায় নেই। কেন? এখন চুরি ডাকাতি খুব বেড়ে গেছে, যখন তখন দোকানে ডাকাতি হচ্ছে, তাই তো রাত্রিরে দোকানে থাকতেই হয়। একটু ভেবে বলি, কোনো কর্মচারীকে থাকতে বলো না কেন? রাঙাদা একটু হেসে বলে, আগে প্রায় সব দোকানেই কর্মচারীদের রাখা হতো, তারপর দেখা গেল সেই কর্মচারীদের অনেকেই চুরি করে বলতো ডাকাতি হয়েছে, কিন্তু পরে পুলিশের মার খেয়ে ওরা সব স্বীকার করে। ও একটু থেমে বলে, তবে ডাকাতি ঠেকাতে গিয়ে 2 জন কর্মচারী মারা যাওয়ায় তারাও এখন দোকানে থাকতে চায় না। এ তো আচ্ছা সমস্যা। সমস্যা তো বটেই, কিন্তু লাখ লাখ টাকার জিনিস তো 2-4টে তালার ভরসায় ফেলে আসা যায় না। ঠিকই বলেছ, কিন্তু রাঙা বৌদির পক্ষে এত বড় বাড়িতে একলা থাকাও তো খুবই কষ্টকর। ঠিক সেই মুহূর্তে রাঙা বৌদি ঘরে ঢুকেই আমাকে বলে, এখন থেকে তো তুমিই থাকবে, আর চিন্তা কি? ও সঙ্গে সঙ্গেই বলে, যাও পাপাই, ঘুমোতে যাও। আমি দুপুরে ঘুমোই না। তাহলে এসো আমার ঘরে।
আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েই বলি, তুমি ঘুমাবে না? না, আমিও দুপুরে ঘুমোতে পারি না। রাঙা বৌদি ওর ঘরে ঢুকেই আমাকে জিজ্ঞেস করে, তুমি শোবে নাকি বসবে? তুমি শো, আমি বসে বসেই তোমার সঙ্গে গল্প গুজব করব। হ্যাঁ, ও শোয় আর আমি চেয়ারে বসি। পাপাই, দুপুরে কি করো? খবরের কাগজ বইটই পড়ি, তবে টিভিতে খেলা দেখালে খেলা দেখি। এবার আমি ওকে জিজ্ঞেস করি, তুমি দুপুরবেলায় কি করো? আমিও বইটই আর কাগজ পড়ে সময় কাটাই। রাঙা বৌদি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝলে পাপাই, দুপুরটা তবু কেটে যায়, কিন্তু সন্ধে থেকে সেই ভোর পর্যন্ত একলা থাকতে পাগল হয়ে যাই। অত সময় একলা থাকা সত্যিই খুব কষ্টকর। কষ্টকর না, অসহ্য। ও ডান হাত দিয়ে আমার একটা হাত ধরে বলে, তুমি আসছো শুনে আমি কি শুধু শুধুই খুশি হয়েছি। ভেবেছি এবার অন্তত একজনের সঙ্গে কথা বলে বাঁচব। আমি একটু হেসে বলি, আমিও তোমার কাছে এসে বেঁচেছি বাবার টিকাটিপ্পনির হাত থেকে। হ্যাঁ, তোমার দাদা বলছিল। তুমি বিশ্বাস করো, বাবা আমাকে সহ্য করতে পারছিলেন না। ছোট পিসি তো বলতেন, দাদার কথা শুনে যেন মনে হয় পাপাই ওর ছেলেই না। হ্যাঁ, সত্যি দুঃখের ব্যাপার। ও এবার একটু হেসে বলে, ওসব দুঃখ আক্ষেপের কথা ভুলে যাও। এখানে তুমি আমাদের দুজনের কাছ থেকে কখনোই কোনো দুঃখ পাবে না। তা আমি জানি বলেই তো তোমাদের কাছে এলাম। একটু থেমে আবার বলি, রাঙাদার কথা বাদ দাও। জন্ম জন্ম তপস্যা না করলে অমন দাদা পাওয়া যায় না। তোমার সঙ্গে খুব মেলামেশা করার সুযোগ না হলেও মা, ছোট পিসি আর দিদির কাছে তোমার প্রশংসা শুনে শুনে আমারও মনে হয়েছে তুমি নিশ্চয়ই আমাকে ভালোবাসবে। রাঙা বৌদি হাসতে হাসতে বলে, ঘোড়ার ডিম ভালোবাসবো, তোমার সঙ্গে আমি রোজ ঝগড়া করব। আমিও হাসতে হাসতে বলি, খুব ভালো হবে, আমার ঝগড়া করতে খুব ইচ্ছে করে। খুব ভালো কথা। এই রকম টুকটাক কথাবার্তা বলতে বলতেই রাঙা বৌদির টাইম পিস দেখে বলে, দেখো তো তোমার দাদা ঘুমোচ্ছেন কিনা। আমিও ঘরের দরজা থেকেই ফিরে এসে বলি, রাঙাদা তো ঘরে নেই। তাহলে চান করতে গেছে, যাই চা করি। টাইম পিসের দিকে তাকিয়ে দেখি 4:45 বাজে। রাঙাদা চান করে এসে জামা কাপড় পরতে না পরতেই রাঙা বৌদি ট্রেতে 3 কাপ চা আর 1 প্লেট বিস্কুট নিয়ে বারান্দায় পা দিয়েই একটু গলা চড়িয়ে বলে, পাপাই, দাদার ঘরে এসো। চা খেতে খেতেই রাঙা বৌদি রাঙাদার দিকে তাকিয়ে বলে, কালকের মতো হরিপদকে অত তাড়াতাড়ি পাঠিও না। অত আগে খাবার নিয়ে গেলে তোমার খাবার সময় তো ঠান্ডা বরফ হয়ে থাকে। আজ 9টা সাড়ে 9টার আগে ওকে পাঠাবো না। আমি জিজ্ঞেস করি, রাঙাদা, কখন দোকান বন্ধ করো? 9টায়, কিন্তু তখনও 2-4 জন খদ্দের দোকানেই থাকে। তবে ক্যাশ মেলাতে মেলাতে 10:30 হয়েই যায়। খাও কখন? ক্যাশ মেলানো হয়ে গেলেই খেয়ে নি। দোকানে শুতে কষ্ট হয় না? রাঙাদা একটু হেসে বলে, না না, কষ্ট হবে কেন। 5:30 বাজতে না বাজতেই একটা রিকশার বেল শুনেই রাঙা বৌদি একটু হেসে আমাকে বলে, ওই যে তোমার দাদার প্লেন এসে গেছে। ওর কথায় আমরা দুজনেই একটু হাসি। রাঙাদা বাড়ি থেকে বেরোতে বেরোতেই রাঙা বৌদির দিকে ফিরে বলে, হরিপদর হাতে বাজারে ফর্দ দিয়ে দিও। পাপাই, সাবধানে থাকিস। রাঙা বৌদির সঙ্গে সঙ্গে বলে, কই, আমাকে তো সাবধানে থাকতে বললে না। রাঙাদা হাসতে হাসতে রিকশায় উঠে যায়। আজ এ পর্যন্তই। উপন্যাসের 3য় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশন আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।